এখন আসেন যে আমরা একটা টপিক ছেড়ে এসেছিলাম রেট অ্যাডজাস্টমেন্ট। এটা নিয়ে কিছু বলি। সেটা হচ্ছে কি যে অনেক সময় আপনার ইলেকট্রিসিটি বিলটা কিন্তু অ্যাডজাস্ট করা হয়। কিছু ফ্যাক্টর আছে, ফ্যাক্টরগুলো যদি আপনার ওঠানামা করে তাহলে আপনার ইলেকট্রিসিটি বিলটা অটোমেটিক্যালি ভ্যারি করবে। যেমন ধরেন ফুয়েল প্রাইস, ধরেন যে আপনার যদি কোনো কারণে গ্যাসের দাম বেড়ে যায় তাহলে গ্যাস দিয়ে যে পাওয়ার জেনারেট করা হয় সেখানে আপনাকে কিন্তু ইলেকট্রিসিটি বিলটা বেশি পে করতে হচ্ছে। আবার কমে গেলে আপনার বিলটা কমে যাবে। আমাদের দেশে তো আসলে কমে না, ধরেন বাড়ে খালি। তারপর ধরেন যে হাইড্রোলিক যেটা ফুয়েল অ্যাডজাস্টমেন্ট, যেমন হচ্ছে এখানে হাইড্রো পাওয়ারের ক্ষেত্রে বলা হচ্ছে যদি আপনার ওয়াটার সাপ্লাই অ্যাভেলেবেল থাকে, আপনার যদি পাম্প ইউজ করে ওয়াটার হিটটা বাড়াতে না হয় তাহলে কিন্তু আপনার কি হচ্ছে যে আপনার বিলটা বেশি দিতে হচ্ছে না। কিন্তু যদি আপনার পাম্প ইউজ করে মানে ওয়াটার লেভেলটা বাড়ানো হয় তারপর ইলেকট্রিসিটি জেনারেট করা হয় তাহলে কিন্তু আপনার যে কিছু পে করতে হচ্ছে সাপ্লাইয়ারদেরকে এডিশনাল, সেজন্য আপনার উপর এডিশনাল কিছু বিল আরোপ করা হয়। ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট দেখেন, এখানে হচ্ছে কি গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে গভর্নমেন্ট কি পরিমাণ ট্যাক্স আরোপ করছে। ওয়েজ অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কি যে আপনি যে লেবারদের দ্বারা কাজ করাচ্ছেন পাওয়ার প্ল্যান্টে তাদেরকে আপনি কেমন স্যালারি দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার যে ইলেকট্রিসিটি বিল চেঞ্জ হতে পারে। পাওয়ার ফ্যাক্টর অ্যাডজাস্টমেন্ট, ধরেন যে অনেক কাস্টমার আছে যাদের হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অনেক কম, পুয়ার পাওয়ার ফ্যাক্টর, তারা ওখানে কি করছে যে আপনার মানে পাওয়ার ফ্যাক্টর যেন বাড়ে, পাওয়ার ফ্যাক্টর কম হলে সেজন্য কিছু পেনাল্টি দিচ্ছে যেন আপনি পাওয়ার ফ্যাক্টর বাড়ান। তাহলে সেক্ষেত্রে আপনার কিছু ইলেকট্রিসিটি বিল অ্যাডজাস্ট করতে হতে পারে। আর ডিসকাউন্ট অ্যাডজাস্টমেন্ট বলছে কি আপনি ধরেন যে খুবই দ্রুত বিলটা আসা মাত্র আপনি পে করে দেন, তাহলে এখানে একটা ডিসকাউন্ট অ্যাডজাস্টমেন্ট দেওয়া হচ্ছে যে মানুষকে এনকারেজ করার জন্য ইলেকট্রিসিটি বিলটা দ্রুত পে করে। ঠিক আছে, এবার আসেন হচ্ছে রেট ডিজাইন। যেটা বলা হচ্ছে যে ধরেন একটা সেন্ট্রাল স্টেশন থেকে আপনি ডিফারেন্ট কাস্টমারদের জন্য কিভাবে ডিফারেন্ট কস্ট অ্যালোকেট করবেন সেটা কিন্তু একটু ডিফিকাল্ট। এখানে যেমন ধরেন যে দোহাটি রেটে যেখানে আমাদের ছিল হচ্ছে যে আপনার ম্যাক্সিমাম ডিমান্ড, তারপর হচ্ছে এনার্জি কনজিউমড, তারপরে ফিক্সড চার্জ, এগুলো সবগুলোর উপর ডিপেন্ড করে আপনার বিলটা সেট করা হচ্ছে। এখানে এখন ফিক্সড চার্জটা হচ্ছে প্রবলেম, যে ফিক্সড চার্জটা আপনি মানে কোন কনজিউমারের জন্য কেমন ভাবে সেট করবেন, কিভাবে মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবেন। অন্যান্যগুলো তো হচ্ছে আপনার মানে ইউজের উপর ডিপেন্ড করছে যে ম্যাক্সিমাম ডিমান্ড কেমন, আপনার কতটুকু এনার্জি কনজিউম করবেন, কিন্তু ফিক্সড কস্টটা আসলে আপনি কিভাবে কনজিউমারদের জন্য ভ্যারি করে করবেন। ঠিক আছে, এখন দেখেন এই জন্য একটা মেথড আছে। এই মেথডটা এখানে বলা হচ্ছে যে পিক রেসপন্সিবিলিটি অ্যালোকেশন। মানে হচ্ছে কি যে আপনার একটা ধরুন সেন্ট্রাল স্টেশন আছে, এই সেন্ট্রাল স্টেশন থেকে আপনার বিভিন্ন এরিয়াতে এরকম ধরেন পাওয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে। ধরেন কোনো একটা ইন্ডাস্ট্রি 1, তারপর ইন্ডাস্ট্রি 2, হাউসহোল্ড 1, হাউসহোল্ড 2, এরকম বিভিন্ন জায়গায় পাওয়ার সাপ্লাই দেওয়া হচ্ছে। এখন ধরেন এখানে বলছে যে এই যে ফিক্সড কস্টটা আসলে নির্ধারণ করা উচিত যে আপনার সিস্টেমটা যখন পিক তখন কোন কনজিউমারের আপনার ডিমান্ড কেমন তার উপর ডিপেন্ড করে। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে কি আপনি চিন্তা করেন যে এই যে সেন্ট্রাল স্টেশন সে কিন্তু আপনার মানে ডেইলি ঠিক সেম সময়ে কিন্তু সে পিক ডিমান্ডটা ফেস করে না। ধরেন কোনোদিন আপনার দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিগুলো সকালে রান করছে, বিকেল থেকে অফ হয়ে যাচ্ছে। আবার ধরেন যে কখনো যেমন ছুটির দিনে আপনার হয়তো ইন্ডাস্ট্রিগুলো চলছেই না। মানে এটা কিন্তু আসলে আপনার ভ্যারি করে, সিস্টেমটা আপনার কখন মানে পিকে যাচ্ছে এটা কিন্তু ডেইলি বেসিসে ভ্যারি করছে। তাহলে আপনার আবার দেখা যাচ্ছে যে আপনি এই যে এই হিসেবটা করে যে সিস্টেমটা যখন পিক তখন আপনি কোন কনজিউমার কেমন ডিমান্ড তার উপর ডিপেন্ড করে ফিক্সড কস্টটা সেট করলেন। তারপর দেখা গেল যে কোনো একটা কনজিউমার হয়তো সিস্টেম পিকের সময় বেশি পাওয়ার টানছে না, কিন্তু ধরেন যে দিনে অন্য কোনো সময় সে অনেক হেভি পাওয়ার টানছে, তখন কিন্তু সে আসলে তার উপর যে বিলটা সেট করা হলো সেটা কিন্তু আসলে মানে ঠিক হলো না, মানে সে কিন্তু ঠিকঠাক মতো তাহলে বিলটা মানে পে করছে না, মানে সে কিন্তু তার যেটা বিল পে করানো তার চেয়ে আসলে কম করছে। এই মেথডটার পর যেহেতু এখানে আপনার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, আপনার আরেকটা মেথড আবিষ্কৃত হয়েছে, সেটা হচ্ছে আপনার কি যে নন কোইন্সিডেন্ট ডিমান্ড। মানে হচ্ছে আগে যেমন কি হচ্ছে যে আপনার সিস্টেম যখন পিকে পৌঁছাচ্ছে তখন আপনার কনজিউমাররা কে কেমন লোড আসলে কনজিউম করছে তার উপর ডিপেন্ড করে বিলটা করা হচ্ছিল, কিন্তু এখন হচ্ছে কি আপনার ইন্ডিভিজুয়াল কাস্টমারের যে ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড তার উপর ডিপেন্ড করেই আসলে অ্যাকচুয়াল বিলটা সেট করা হচ্ছে। একটা এক্সাম্পল দেখেন, এখানে দেখলেই বুঝতে পারবেন। দেখেন এখানে এ বি সি ডি 4 ধরনের কনজিউমার আছে। তাদের এর দেখেন একটা দিনের দেখেন যে সে কোন সময় কি পরিমাণ লোড ইউজ করছে,
সেটা এখানে দেওয়া আছে 1 AM থেকে 12 PM। তারপরে হচ্ছে আপনার দেখেন আবার মানে একটা 24 ঘন্টার এখানে এসে দেওয়া আছে। কনজিউমার যেটা সে কিন্তু সবসময় দেখেন 10 মেগাওয়াট করে লোড কনজিউম করছে। আর বি হচ্ছে আপনার দেখেন তার ম্যাক্সিমাম লোড কনজিউম হচ্ছে 50 মেগাওয়াট। 50 মেগাওয়াট দেখেন তার ম্যাক্সিমাম কনজাম্পশন। আর সি হচ্ছে দেখেন তার কনজাম্পশন ম্যাক্সিমাম হচ্ছে 60 মেগাওয়াট। আর ডি এর ম্যাক্সিমাম কনজাম্পশন হচ্ছে 20 মেগাওয়াট। এখন দেখেন আপনার সিস্টেমটা তো সাপ্লাই দিচ্ছে সবাইকে, এখন সিস্টেমটা কখন পিকে যাচ্ছে? যখন সিস্টেমটা দেখেন আপনার হাইয়েস্ট পাওয়ার সাপ্লাই দিচ্ছে, মানে হচ্ছে 100 মেগাওয়াট। এই চারটা মিলে হাইয়েস্ট পাওয়ার সাপ্লাই দিচ্ছে কখন দেখেন? বিকেল 5টায়। ঠিক আছে, তাহলে 100 মেগাওয়াট, তাহলে তখন কিন্তু সিস্টেম পিকে যাচ্ছে। এখন সিস্টেম পিকে যাওয়ার পর আমাদের প্রথম মেথড যেটা হচ্ছে কি আপনার পিক রেসপন্সিবিলিটি অ্যালোকেশন মেথড। সেখানে আপনার কি ছিল যে সিস্টেম যখন পিকে যাবে তখন কোন কনজিউমার কেমন লোড কনজিউম করছে তার উপর ডিপেন্ড করে হচ্ছে বিলটা, মানে ফিক্স কস্ট যেটা সিটা, সেটা কিভাবে আপনার সেট করা হচ্ছে দেখেন এই টেবিলে। কনজিউমার A B C D তারা সিস্টেম পিকের সময় তাদের কনজিউম লোডটা এখানে দেওয়া আছে। সিস্টেম যখন পিকে যাচ্ছে তার টোটাল কিন্তু দেখেন আপনার 100 মেগাওয়াট হচ্ছে। এখন আপনি চিন্তা করেন যে যদি এগুলোতে পার্সেন্টেজে ভাগ করেন, মানে হচ্ছে ওটা 100 মেগাওয়াটের মধ্যে যেটা এখানে 100 মেগাওয়াট, তাহলে পার্সেন্টেজে নেওয়াটা খুব সোজা। তাহলে এখানে আপনার 10%ই হবে 10 মেগাওয়াট, 30%, 60% হবে, এটা 0% হচ্ছে। দেখেন যে ডি কনজিউমার সে কিন্তু আসলে 20 মেগাওয়াট আপনার হাইয়েস্ট পাওয়ার কনজিউম করছে, কিন্তু দেখেন সিস্টেম পিকের সময় সে ফরচুনেটলি আপনার কোনো লোড কনজিউম করছে না দেখে তার কিন্তু ফিক্সড চার্জের পোর্শনটা 0, মানে তাকে ফিক্সড চার্জ 0 টাকা পে করতে হচ্ছে। তাহলে এটার কিন্তু আসলে মানে অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশনটা হলো না, সে কিন্তু আসলে মানে ফিক্সড চার্জটা পে করছে না, যেটা আপনার কি অন্যদেরকে ঠিকঠাক ভাবে দেখেন তাদের সিস্টেম পিকের সময় যে পরিমাণ লোড কনজিউম হচ্ছে তার উপর ডিপেন্ড করে ভাগ করে নিচ্ছে তারা এই টোটাল পার্সেন্টেজ অফ ফিক্সড চার্জটা। কিন্তু দেখেন যদি আপনি ইন্ডিভিজুয়াল ডিমান্ডের কথা চিন্তা করেন, ইন্ডিভিজুয়াল পিক ডিমান্ডের কথা চিন্তা করেন, তাহলে সেটা কখন হচ্ছে দেখেন এর ক্ষেত্রে তো সবসময় 10 মেগাওয়াট, আর বির ক্ষেত্রে দেখেন 50 মেগাওয়াটটা হচ্ছে পিক, আর সি এর ক্ষেত্রে হচ্ছে আপনার 60 মেগাওয়াটটা ধরেন পিক, আর হচ্ছে ডি এর ক্ষেত্রে 20 মেগাওয়াট। তাহলে আপনি যদি ইন্ডিভিজুয়াল পিক ধরেন তাহলে এখানে 10, 50, 60, 20, তাহলে আপনি সেটা যদি লিখেন যে এটা আপনার সেকেন্ড মেথড নন কোইন্সিডেন্ট ডিমান্ড অ্যালোকেশন মেথড, সেখানে দেখেন তাদের ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড এখানে বসানো হচ্ছে 10, 50, 60, 20, টোটাল হচ্ছে 140 মেগাওয়াট। এখন আপনি যদি এর উপর ডিপেন্ড করে পার্সেন্টেজ অফ ফিক্সড চার্জ হিসেব করেন তাহলে সেটা কি হবে দেখেন এর ক্ষেত্রে বলছি, কনজিউমার এর ক্ষেত্রে কি হচ্ছে 140 মেগাওয়াটের মধ্যে সে আপনার কত কনজিউম করছে 10 মেগাওয়াট, তার পি হচ্ছে তাহলে 1 এর জন্য কত, তাহলে 100 এর জন্য কত, সেই অনুসারে আপনার ফিক্সড চার্জটা সেট করেন। তাহলে দেখেন এটা ক্যালকুলেট করে দেখবেন যে কত হচ্ছে, দেখেন 7.14 এরকম। এভাবে যদি আপনি সবগুলো করেন যে বি এর জন্য 140-এর মধ্যে 50, 1 এর জন্য কত 100 জন, তাহলে পার্সেন্টেজ অফ ফিক্সড চার্জ তাদের মধ্যে আপনি যদি 100 টাকা হিসেবে ভাগ করেন তাহলে কিভাবে 100 টাকা তাদের মধ্যে শেয়ার হচ্ছে সেটা কিন্তু আপনার চলে আসছে। এখানে দেখেন এখানে কিন্তু মানে মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট আছে। দেখেন সি যে কনজিউমার সে কিন্তু সবচেয়ে বেশি মানে ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে তার, তাহলে কিন্তু তাকেই কিন্তু আপনার এই ফিক্সড চার্জের পার্সেন্টেজটাকে বেশি ক্যারি করতে হচ্ছে, তাই না? দেখেন আর সেই অনুসারে এরপরে হচ্ছে 50 মেগাওয়াট মানে কনজিউমার বি, তাকে তারপরে ক্যারি করতে হচ্ছে, তারপরে ডি, তারপরে হচ্ছে এ। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে পিক রেসপন্সিবিলিটি অ্যালোকেশন মেথডে যে ডি যেমন ও সিস্টেম যখন পিকে যাচ্ছে তখন কোনো লোড কনজিউম করছিল না, দেখে তাকে ফিক্সড চার্জটা 0 পে করতে হচ্ছে, এটা আসলে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হলো না। ঠিক আছে, এখানে এটাই ডিসক্রাইব করে বলা হয়েছে যে আপনার পিক রেসপন্সিবিলিটি অ্যালোকেশন আর হচ্ছে নন কোইন্সিডেন্ট ডিমান্ড অ্যালোকেশন এই দুটোর মধ্যে আপনার যে দুইটা যে মেথড সেখানে আপনার প্রবলেম কি বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি সেটা এখানে আমি যেটা বললাম সেটা এখানে বলা হয়েছে। এবার দেখেন যে ধরেন একটা ধরেন কোম্পানি সে হচ্ছে পাওয়ার প্রডিউস করে, ঠিক আছে, পাওয়ার সাপ্লাই দিবে, তাহলে ধরেন তাকে কিন্তু তার যে টোটাল ধরেন যে ক্যাপিটালটা সেটা কিন্তু অনেকগুলো জায়গায় ভাগ করতে হয়। যেমন ধরেন তার কাছে যদি 100 টাকা থাকে তাহলে সে কিন্তু দেখেন এগুলো জায়গায় আপনার কি করে ইনভেস্টটা করে। সেন্ট্রাল জেনারেটিং স্টেশন, আগে স্টেশনটা তৈরি করার কাজে তার যে ধরেন ল্যান্ড পারচেজ বা ধরেন যে
একটা স্ট্রাকচার তৈরি করা, ট্রান্সমিশন ইকুইপমেন্টের জন্য দেখেন 15%, সাবস্টেশনের জন্য যেখানে আপনার ধরেন ক্যারি করে ধরেন পাওয়ার প্ল্যান্ট থেকে তৈরি করে সেটা ক্যারি করে কোনো একটা জায়গা তো লাগবে যেখান থেকে আবার সেটা ডিস্ট্রিবিউট হবে, সেটাই হচ্ছে আপনার কি সাবস্টেশন বা ডিস্ট্রিবিউশন সিস্টেম। দেখেন অফিস, গ্যারাজ, শপস এগুলো জায়গায় দেখেন তাকে কিন্তু এভাবে আপনার কস্টটা ভাগ করতে হয়। অনেক সময় আমরা ভাবি যে ওমা আমাকে এই একটা পাওয়ার তৈরি করতে এত কম টাকা খরচ করতে হচ্ছে, এখানে এখন ফুয়েল কস্ট এত কম, কিন্তু আমাকে বাসা যখন আমি এটা ইউজ করছি তখন কেন এত বেশি টাকা পে করতে হচ্ছে। সেটা কিন্তু আসলে শুধু আপনি পাওয়ার প্রোডাকশন ওইটুকু বা ফুয়েল কস্ট ওইটুকুর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার আসলে একটা একটা সাপ্লাইয়ার যারা এনার্জি সাপ্লাই দেয় তারা কিন্তু শুধু ওইটুকুর জন্য খরচ করে না, তারা কিন্তু পুরো দেখেন হোল সিস্টেমটার জন্য খরচ করে। এখানে সেটাই দেওয়া আছে। আপনি ইনভেস্টমেন্ট যেগুলো জেনারেটিং স্টেশন ইনভেস্টমেন্ট, ট্রান্সমিশন ইকুইপমেন্ট, সাবস্টেশন ইনভেস্টমেন্ট, দেখেন ডিস্ট্রিবিউশন ইকুইপমেন্ট, আরো কিছু ইনভেস্টমেন্ট আছে, সবগুলো ইনভেস্টমেন্ট চার্জ দেখেন কেমন। আবার ধরেন ডে টু ডে যে অপারেটিং কস্ট এগুলো আমরা আগেও বলেছি যে আপনার ধরেন মানে ট্রান্সমিশন সিস্টেমের জন্য যে অপারেটিং কস্ট, কিংবা ধরেন যে ফুয়েলের জন্য, তারপরে ধরেন আপনার লুব্রিকেটিং অয়েল, মানে সবকিছু মিলে আপনার কিন্তু কস্টটা অনেক বেশি বেড়ে যাবে। আর যে ফিক্সড কস্টের মধ্যে যেগুলো পড়ছে আপনার মিটার রিডিং, এগুলো সব মিলে হচ্ছে আসলে আপনার ওই পাওয়ারটা প্রডিউস করে আপনার দাঁত প্রান্তে পৌঁছাবে। কিন্তু আসলে একটা পাওয়ার জেনারেশন কোম্পানিকে অনেক খরচ করতে হয় এবং সেটার উপর ডিপেন্ড করে আসলে বিলটা সেট করা হয়। দেখেন একটা অঙ্ক এবার, determine the generating cost per unit of 8 megawatt power station with the following data. যে 8 মেগাওয়াট বলে সেটা কিন্তু হচ্ছে আপনার ম্যাক্সিমাম ডিমান্ডটা, ঠিক আছে। ক্যাপিটাল কস্ট বলেছে অ্যানুয়াল কস্ট অফ ফুয়েল, অ্যানুয়াল ওয়েজেস এন্ড ট্যাক্সেস, ইন্টারেস্ট এন্ড ডেপ্রিসিয়েশন। 10% বলে সেটা কিন্তু হচ্ছে আপনার ক্যাপিটাল কস্টের 10%, ঠিক আছে। আর অ্যানুয়াল লোড ফ্যাক্টর হচ্ছে আপনার 0.45 বা 45%। তাহলে আপনার টোটাল কস্ট কত? এখানে আপনার আসবে হচ্ছে যে ইন্টারেস্ট এন্ড ডেপ্রিসিয়েশন, অ্যানুয়াল ক্যাপিটাল কস্টের 10% যেটা, তারপরে হচ্ছে আপনার কস্ট অফ ফুয়েল, কস্ট অফ ওয়েজেস এন্ড ট্যাক্স, সবগুলো আপনি এখানে যোগ করলেন, যোগ করে একটা ভ্যালু পেলেন, ঠিক আছে। এবার দেখেন যে আপনারা জানেন হচ্ছে লোড ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু এল এভারেজ ডিভাইড বাই এল ম্যাক্সিমাম। আপনি কিন্তু এল ম্যাক্সিমামটাও জানেন কত আর লোড ফ্যাক্টরটাও জানেন, তাহলে এল এভারেজটা কত হবে? এটা হবে যে আপনার লোড ফ্যাক্টর ইন্টু এল ম্যাক্সিমাম। তাহলে লোড ফ্যাক্টরটা আপনার 0.45 ইন্টু যদি আপনার 8 মেগাওয়াট আসে, তাহলে আলটিমেটলি আপনি এখান থেকে এভারেজে কত লোড তৈরি হচ্ছে সেটা কিন্তু আপনি বের করতে পারবেন। তাহলে এল এভারেজ যখন আপনি পাচ্ছেন, সেখানে এল এভারেজ থেকে আমরা জানি হচ্ছে এটা ই বাই এইচ। তাহলে আপনি যদি একটা বছরের এনার্জি প্রোডাকশনটা বের করতে চান, তাহলে ইটা কি হবে আপনার, এখানে এল এভারেজ ইন্টু এইচ। এখানে আপনার এল এভারেজ দেওয়া আছে, আপনি বের করেছেন যে 3.6 মেগাওয়াট ইন্টু আওয়ার। যদি আপনি একটা বছরে বের করতে চান তাহলে আপনি কি করবেন, একটা বছর 365 ডেজকে 24 দিয়ে গুণ করলেন, তাহলে আসলে হচ্ছে আপনার 8760 আওয়ার, ঠিক আছে। তাহলে সেটা লিখেন 8760, টোটাল এটা হয়ে গেল হচ্ছে আপনার মেগাওয়াট আওয়ার। যদি আপনি এটাকে 1000 মানে ভেঙে লিখেন তাহলে আপনার জিনিসটা এরকম চলে আসবে যে 1000 দিয়ে কি গুণ করলেন, তাহলে এটা আপনার চলে আসলো হচ্ছে 368160, তার এখানে কিলোওয়াট আওয়ার লিখতে পারবেন, ঠিক আছে। আমি 10 টু দি পাওয়ার 3 আর কি 10 টু দি পাওয়ার 3 দুভাগে ভাগ করলে আপনি ওই 10 টু দি পাওয়ার 3 মানে 1000 দিয়ে গুণ করলে পরে কিন্তু আপনি বাকি 10 টু দি পাওয়ার 3 কিলোওয়াটে লিখতে পারবেন, ঠিক আছে এভাবে। তাহলে হচ্ছে আপনি ইটা পেয়ে গেলেন যখন, তাহলে আপনাকে এখানে বের করতে বলেছে জেনারেটিং কস্ট পার ইউনিট। আপনি জানেন কি পরিমাণ এনার্জি প্রোডাকশন হচ্ছে এক বছর, ঠিক আছে, আর আপনার এক বছরের কস্টটা কত সেটাও আপনি জানেন। তাহলে আলটিমেটলি আপনি কি বের করতে পারবেন, প্রতিটা যদি আপনার এত কিলোওয়াট আওয়ার প্রডিউস করতে খরচ হয় এত টাকা, তাহলে 1 কিলোওয়াট আওয়ার প্রডিউস করতে খরচ হবে কত, এত ডিভাইডেড বাই আপনার টাকাটা ভাগ করলে হয়ে যাবে। সেটা দেখেন কত এসেছে আপনার 1.8 পয়সা বা 0.18 টাকা। এখানে কিন্তু দেখেন ক্যাপিটাল কস্টটা সরাসরি আসেনি আপনার কস্টে, এখানে এসেছে হচ্ছে আপনার প্রতি বছর কি পরিমাণ আপনি খরচ করছেন সেটা, মানে হচ্ছে আপনার রানিং কস্টটা কত সেটা, ঠিক আছে। সেটা হচ্ছে আপনার এই ক্যাপিটাল কস্ট বাদ দিয়ে কিন্তু এর উপরে আপনার 10% যেটা ইন্টারেস্ট এন্ড ডেপ্রিসিয়েশন কস্ট আসে সেটা আপনাকে ধরতে হবে। ফুয়েল কস্ট, তারপর আপনার লেবার,
কস্ট যেটা সেটা হচ্ছে তারপর স্যালারি আর হচ্ছে ট্যাক্স, এগুলো আপনার প্রতি বছরই কি করতে হচ্ছে, পে করতে হচ্ছে। ঠিক আছে, এবার আসেন পরের অঙ্কটা, এটা আপনাদের হোমওয়ার্ক, এটা পারবেন ইনশাল্লাহ, করা আছে এখানে, চেষ্টা করলেই পারবেন। এর পরের অঙ্কটাতে আসেন। এখানে কি বলেছে দেখেন, an electric supply undertaking generator generates এত কিলোওয়াট আওয়ার পার annum and supplies consumers having aggregated maximum demand of এত megawatt. The annual expenses including capital charges are fuel এত টাকা, 90% of the fuel cost বলেছে, রানিং চার্জ হিসেবে ধরতে আমার বাকি 10% হচ্ছে আপনার ফিক্সড কস্ট। আচ্ছা, ফিক্সড এক্সপেন্সেস বলেছে জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের জন্য দেওয়া আছে। লস বলেছে কত, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এন্ডে 10% করে যদি হয় প্রতি কিলোওয়াট আওয়ার জেনারেশনের জন্য, রিডিউস দ্য 2 পার্ট ট্যারিফ টু রিপ্রেজেন্ট দ্য অ্যাকচুয়াল কস্ট অফ সাপ্লাই টু দ্য কনজিউমার। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু, আপনি জানেন 2 পার্টে কি হচ্ছে, ডিএক্স যোগ ইজেড। আপনাকে বের করতে হচ্ছে যে ম্যাক্সিমাম ডিমান্ডের জন্য ইউনিট কস্টটা কত। ঠিক আছে, ইউনিট কস্ট কত, ম্যাক্সিমাম ডিমান্ড কিন্তু এখানে দেয়া আছে, দেখেন এখানে দেয়া আছে এক্স এর মানটা। তাহলে আপনার আসলে টোটাল এই ম্যাক্সিমাম ডিমান্ডটা প্রডিউস করতে আপনার কি পরিমাণ কস্ট লাগছে, কি পরিমাণ টাকা লাগছে, সেটা আপনি বের করেন। এখানে কিন্তু দেখেন ফিক্সড চার্জগুলো দেয়া আছে, এটা কিন্তু আপনার ফিক্সড চার্জের উপর ডিপেন্ড করছে। আপনি যে মানে আপনার এই পরিমাণ ম্যাক্সিমাম ডিমান্ড প্রডিউস করতে কি পরিমাণ আপনার ফিক্সড চার্জ লাগছে, সেটা হচ্ছে কি দেখেন, জেনারেশনের জন্য এত, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের জন্য এত দেওয়া আছে, আর ফুয়েল কস্টে 10% বলেছে ফিক্সড কস্টের মধ্যে পড়ছে। তাহলে সবগুলো যোগ করে আপনি এত ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করার জন্য কত কস্ট সেটা বের করলেন। যদি আপনি যে কিলোওয়াটে নিয়ে যান সেটা কিলোওয়াটে নিয়ে যেতে পারেন, মানে 175 × 10⁻³ কিলোওয়াট হয়ে যাবে মেগাওয়াটটা। তাহলে আপনি জানেন হচ্ছে এত কিলোওয়াট প্রডিউস করতে আপনার লাগছে হচ্ছে এত টাকা। তাহলে 1 কিলোওয়াট প্রডিউস করতে কত টাকা লাগে সেটা আপনি সিম্পলি ভাগ করলেই হয়ে গেল। ঠিক আছে, এবার আসেন হচ্ছে পরবর্তীতে, সেটা হচ্ছে কি যে আপনার এই পার্টটা বের করতে হবে, সেটা হচ্ছে কি যে আপনার কতটুকু এনার্জি কনজিউম করলেন, কাস্টমাররা কতটুকু এনার্জি কনজিউম করলো। সেখানে বলেছে কি দেখেন, জেনারেট হচ্ছে এত, কিন্তু এখানে আপনার লস হচ্ছে কত দেখেন, 10% লস হচ্ছে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এন্ডে। তাহলে কাস্টমারের কাছে পৌঁছাতে আপনার কতটুকু যাচ্ছে, সেটা হচ্ছে আপনার এখান থেকে আপনি যদি চিন্তা করেন যে এতটুকু পাওয়ার টোটাল প্রডিউস হচ্ছে, সেখান থেকে আপনার লস হচ্ছে 10%, তাহলে আপনি আপনার বাকি থাকছে, বাকি 90% হচ্ছে আপনার কনজিউমারের কাছে যাচ্ছে। তাহলে এটার আপনি 90% বের করলেই সেটা হচ্ছে আপনার কনজিউমারের কাছে যাচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে সেটা আপনি বের করছেন হচ্ছে এত ইন্টু 0.9 কিলোওয়াট আওয়ার, তাই না, কিলোওয়াট আওয়ার এনার্জিটা প্রডিউস হচ্ছে সেটা। এখন আপনি জানেন হচ্ছে যে এই পরিমাণ হচ্ছে আপনার কি যে এনার্জি কনজিউম হচ্ছে কাস্টমারের দ্বারা, জেনারেশন হচ্ছে এতটুকু আর কনজিউম হচ্ছে এতটুকু। এখন আপনার রানিং কস্ট কি, রানিং কস্ট বলেছে এখানে শুধুমাত্র ফুয়েলের কস্ট, 90% অফ দ্য ফুয়েল কস্ট আর রানিং কস্ট। তাহলে আপনি এইটুকু ফুয়েল মানে ফুয়েল দিয়ে আপনি যে পাওয়ার জেনারেট করছেন তার কস্ট কত, এটা 90% করেন, এই যে এই টাকাটা 90% বের করেন, সেটা হচ্ছে আপনার এত হলো 27 লাখের মতো। সেটা হচ্ছে আপনার টোটাল রানিং কস্ট, এনার্জিটা প্রডিউস করছে যে পাওয়ার প্ল্যান্ট, সেটার জন্য আপনার রানিং কস্ট কত এত। তাহলে এত কিলোওয়াট আওয়ার আপনার প্রডিউস করতে লাগছে হচ্ছে এত টাকা। তাহলে 1 কিলোওয়াট আওয়ার প্রডিউস করতে কত টাকা লাগে সেটা আপনি ইজিলি বের করতে পারবেন। ঠিক আছে, এত পয়সা বের হচ্ছে। তাহলে এটা হচ্ছে আপনার 2 পার্ট ট্যারিফ, আপনি বের করলেন হচ্ছে ইউনিট চার্জগুলো, এটা তো দেয়া আছে। আর এটাও আপনি জাস্ট কি করলেন যে এই যে প্রোডাকশনটা থেকে লসটা বাদ দিয়ে বাকি যেটা থাকছে সেই পোর্শনটা আপনি কি করলেন যে এখানে বের করলেন। ঠিক আছে, এরপরে আসেন পরের অঙ্কটা, এটা আপনারা নিজেরা করা ট্রাই করবেন, যেহেতু এখানে করা আছে নিজেরা ট্রাই করলেই পারবেন।